অংশগ্রহণ করবে ওদের প্রোগ্রামে, এটা ঠাকুরের সেবা। তো গুরু সেবা হয়ে গেছিল ওখানে, গুরু উপসাধন হয়ে গেল, এটা শাস্ত্রীয় সাধনা হচ্ছে। এরকম স্বামীজি কতগুলো কলিযুগের জিনিস অত্যন্ত সুলভ, অত্যন্ত একটা সরল মার্গটা দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা এক একটা দেখলে আনন্দ হয়। এখন আমরা ব্রহ্মার্পণ ব্রহ্মহবি করি, তো তোমরাও জানো সাধু সম্প্রদায়ে খাওয়া দাওয়া করতে গেলে পুরো পঞ্চদশ অধ্যায় বলতে হবে। প্রত্যেক পঞ্চদশ অধ্যায় বলতে গেলে যারা টিফিন খাবে, টিফিনের জন্য আধ ঘন্টা মতো টাইম আছে, ওর মধ্যে তুমি পঞ্চদশ অধ্যায় বলতে থাকলে খাবে কবে? স্বামীজির জন্য একটা শ্লোক বললেন, এটা বললে হবে? এত সংক্ষেপ করে পুরো গীতা অধ্যায়টা ব্রহ্মার্পণম ব্রহ্মবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধান, এটা বলে খাও। পঞ্চদশ অধ্যায়ের এফেক্টটা পেয়ে গেলে তোমরা। ঠাকুরও বলতেন তো, মাথা মুড়ো ওর পুঁচ আর মাথা বাদ দিয়ে মাছ খাওয়াবো, এই ক্রিয়াকাণ্ডটা বাদ দিয়ে শুধু যা এসেন্স আছে, সার আছে, এটা বলো। শেষাধার তার চূড়ামণিকেই বলছেন, তুমি শুধু শাস্ত্র বললে হবে না, শাস্ত্র সব পালন করা মুশকিল, শাস্ত্র ফলো করা মুশকিল আছে। সারটা কী আছে? ভগবানের নাম করা, মনটাকে শুদ্ধ রাখা, প্রভু তুমিই করছো, এটাই ভাবতে ভাবতে কাজকর্ম করা। সংসারে থাকো, কিন্তু সংসারের হতে নেই। সংসার তো আছি আমরা, যেমন ভাড়া বাড়িতে আছি, কিন্তু নিজের গ্রামের দিকে মনে রাখবে, নিজের বাড়ির দিকে মনে রাখবে। এখানে এসেছো কাজের জন্য, কিছু দিনের জন্য। এটা ভাব নিয়ে করলে সংসার স্পর্শ করবে না। সবটাই ঘুরে ঘুরে আমাদের সংক্ষেপেতে ধর্মটাকে কলিযুগেতে আমরা কীরকম অনুষ্ঠানে আনতে পারি, এটা ঠাকুর, মা, স্বামীজি, বিশেষ করে স্বামীজি এত সুন্দরভাবে বুঝিয়েছেন। সেই জন্য আমাদের মঠ মিশনের কাজ এটাতে যুগের জন্যে সব সাধুদের কাজ এটাই। ঠিক যদি কেউ সাধু হতে চায়, রাস্তা চড়ানো রাস্তা নেই। এখন দেখবে তুমি অন্যান্য যা পুরানো সম্প্রদায়, শঙ্করাচার্য সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, মধ্য সম্প্রদায়, সব সম্প্রদায়ওয়ালারা এখন শিবজ্ঞানী জীব সেবা আরম্ভ করেছে। সব রকমের ডিসপেন্সারি আরম্ভ করেছে, হসপিটাল আরম্ভ করেছে, স্কুল আরম্ভ করেছে, কলেজ আরম্ভ করেছে, ইউনিভার্সিটি করেছে, সব স্বামীজিকে ধরে। যুগধর্ম স্বামীজিকে ঠাকুর সেটাই করলেন। স্বামীজি বললেন, আমাকে আপনি ছেড়ে দেন, সমাধিতে সবসময় বসে থাকি না, তা তুমি বটবৃক্ষের বসে থাকবে, হাজার লোকের জন্য ছায়া দেবে, তুমি কি চোখ বুঝে বসে থাকবে? তুমি যখন মায়ের কাজ শেষ করবে তখন আসবে, চাবিটা আমার কাছে রইল। ঠাক স্বামীজির মতন লোককে লাগিয়ে দিলেন জগতে। শেষে স্বামীজি বলছেন, শেষ দিকে এটা সুন্দর চিঠি আছে, ওখানে আমি সমাপ্ত করি। তার স্বামীজি লিখছেন, প্রভু আপনার ডাক শুনছি, প্রভু আপনার ডাক শুনছি, আমার এই কাজ ফাজ করাটা আমার দাঁতে নেই, এটা সব আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি সেই বালক যে আপনার কথাটাকে খুব আনন্দে শুনতাম, মগ্ন হয়ে থাকতাম, সেই আমি বালক আপনার কথা শুনতে পারছি, আমি আছি লিখছেন। তার মানে আমরা ঠাকুরের কথা এমন শুনতে হবে, ওনার মতন কাজ করতে হবে। সেই স্বামীজির মতন আমি কিছু নেই, আমি তোমার বালক, এই ভাবটা নেই। আমরা এরকম কাজ করতে পারি, সেরকম ঠাকুর মা স্বামীজি আশীর্বাদ করুন। এই প্রার্থনার সঙ্গে আমার এই 2 শব্দটা শেষ করি। জয় শ্রী রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। একটা রেমিনিসেন্স শোনান, রেমিনিসেন্স জ্যোতিষানন্দজি বা ওই রকম সিনিয়র স্মৃতি কথা রেমিনিসেন্স, পুরনো সাধু রেমিনিসেন্স বলছেন। এত কথা বলার পরে হবে? ওটা অনেকক্ষণ হয়ে গেছে। একটা বলে দিন ইয়তি শিবাজি মাঝে একটা বলে দিন। আপনি তো মহারাজের সেবকও ছিলেন। আমরা অনেকবারে মহাপুরুষের সঙ্গে থাকলে ওদের বোঝা মুশকিল। আপনাদের সবাইদেরই ভাগ্যতে
মহাপুরুষদের কিছু জনের দেখবার ভাগ্য ছিল। এখন শঙ্করানন্দ মহারাজ ছিলেন। আমি যখন মঠে জয়েন করি তখন প্রেসিডেন্ট শঙ্করানন্দ স্বামী, শঙ্করানন্দ মহারাজের সঙ্গে নির্মলানন্দজি ছিলেন, মাধবানন্দজি ছিলেন, বীরেশ্বরানন্দজি ছিলেন। এরা পরে পরে প্রেসিডেন্ট যা হয়েছে সবাই তখন ছিলেন মঠেতে। এদের দেখে ওদের সঙ্গে থাকার পরে আমরা ওদের মাহাত্ম্যটা বুঝিনি। সেই রকমই স্বামী জ্যোতিষানন্দ মহারাজও ওরকম একটা মহাপুরুষ ছিলেন। ওনার সঙ্গে থাকবার 3, 4, 5 বার ঘটেছিল। বেঙ্গালুরুতে ওনার সঙ্গে 2 বছর ওনার সম্পর্কে ছিলাম জয়েন করার আগে। জয়েন করার পরে 3 বার ওনার সঙ্গে ছিলাম। 3 বার ওনার সেবা 1 মাস, 2 মাস, 15 দিন এরকম করে করেছি। তারপরে ওনার সঙ্গে পত্র ব্যবহার শিখতো, চিঠি লিখতাম, উনি উত্তর দিতেন। তখনও আমি বুঝতে পারিনি এই মহাপুরুষ কত বড়। পরে এখন ওনার সম্বন্ধে যা বইগুলো বেরিয়েছে ওটা দেখে অবাক হয়ে যাচ্ছি। তো উনি একবার দিল্লিতে এসছেন, দ্যাট ইজ ইন 63 দুবার এসেছেন দিল্লিতে। আমি দুবারও দিল্লিতে ছিলাম তখন ব্রহ্মচারী। দুবারও, একবার চৈতন্য হয়েছিলাম, একবার চৈতন্যের আগে। তো উনি যখন এসছেন তখন আমার মনে হয় ইট ওয়াজ 57। আমি যখন চৈতন্য হয়নি, আমার 1 বছর হয়েছে। 56-এ জয়েন করি, 57-এ দিল্লি টেম্পল ওপেন করে, নতুন টেম্পল নির্মাণ হয়ে ওটা উদ্ঘাটন হলো। ও উদ্ঘাটনের দিন মাধবানন্দ স্বামী গেছিলেন, শঙ্করানন্দ স্বামী প্রেসিডেন্ট, তারপর মাধবানন্দ স্বামী জেনারেল সেক্রেটারি, তারপর যতীশানন্দ স্বামী ব্যাঙ্গালোরের প্রেসিডেন্ট ছিলেন, ব্যাঙ্গালোর আশ্রমের প্রেসিডেন্ট। তখনও উনি ভাইস প্রেসিডেন্ট হননি, পরে ভাইস প্রেসিডেন্ট হবেন, কিন্তু দীক্ষা দিতেন উনি ব্যাঙ্গালোর থেকে এসছেন। তারপরে তোমরা সবাই জানো জ্যোতিষানন্দ মহারাজের কাছে আমার দীক্ষা জয়েন করার আগেই হয়েছিল। তখন ওনার সেবা করার ভাগ্যটা আমি পেলাম। স্বামী রঙ্গনাথজি বললেন উনি থাকবেন 15 দিন কি 1 মাস, এখন তুমি ওনার সেবা করো। একটা আনন্দে ওনার সেবা করে যাচ্ছি। সেই সময়ে কি হলো, ও মন্দির ওপেনিংয়ের জন্যে দক্ষিণ থেকে একজন বড় স্বামীজি মহন্ত এসেছিলেন। উনি ও ঠান্ডাটা সহ্য না করে হার্ট অ্যাটাক হয়ে যায়। তো সেই তো মন্দির উদ্ঘাটন হয়ে গেছে, আর পরদিন হয়তো হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাকেই মারা যান দিল্লি আশ্রমে। তারপরে ওনাকে যমুনা ঘাটে নিয়ে যাওয়া হবে, দাহকর্ম হবে। তারপরে সবাইদের বলা হয়েছে তোমরা এখন সকালবেলা জ্যোতিষরঞ্জনকে খবর দিবে না, কেননা ওনার অভ্যাসটা হচ্ছে যদি কেউ চলে গেলে ওদের দাহকর্ম হওয়ার পর্যন্ত উনি কিছু খাবেন না, ওনার জন্যে প্রার্থনা করতে থাকবেন। সেজন্যে ওনাকে বলবেন এটা ওনার সকাল খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরে, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এটা বলতে পারো। তো আমরা ওনার সেবা করছি, চুপ করে আছি, ওনাকে বলিনি। যদিও ওনার শরীর চলে গেছে প্রিভিয়াস নাইট, সকালে ওর ডেড বডিটা আনা হয়েছে মোটে, তো আমরা বলিনি। তারপরে এর মধ্যে একজন আনাড়ি সাধু, তো উনাকে ইয়ে খবর উনি পায়নি, ওনাকে বলতে হবে নাই বলে উনি প্রথমে সকালে মহারাজকে প্রণাম করতে গেছেন। প্রণাম করে মহারাজ ও অমুক স্বামী যে দক্ষিণ থেকে এসেছিলেন ওনার শরীর চলে গেছে বলে দিয়েছে। হ্যাঁ, শুনতে এখন কোথায় আছে? হসপিটালে আছে, ডেড বডি কি এখানে এসছে? না, এখানে এসেছে, এখান থেকে যমুনা ঘাটে নিয়ে যাবে, দেওয়া হবে। তাই নাকি? ঠিক আছে। তারপরে আর ব্রেকফাস্ট খেলেন না। তো আমরা মহারাজ ব্রেকফাস্ট খাবেন না? হ্যাঁ, ও তো মারা গেছে, যমুনা ঘাটে যাবে, দেওয়া হবে, ওসব দেখতে হবে, সময় করতে খাওয়া দাওয়া চলবে না, বিকালে আসবার পরে দেখা হবে। ফুল ডে খেলেন না। তারপরে ওখানেই আমরাও গেছি যমুনা ঘাটে, ওনার দাহকর্ম ওখানে আছে, উনি আপ অ্যান্ড ডাউন করছেন যমুনার ধারে, তো পাশে তো জপ করছেন, কি প্রার্থনা বলছেন, জপ করছেন, আনটিল ও দাহকর্ম শেষ হওয়ার পরে। তারপরে ফিরে আসতে আনন্দের ওখানে ছিলেন, আমরাও ওখানে ছিলাম। তারপরে বিকাল আসতে 5:30 বেজে গেল, 1 ফোঁটা জল খাননি। তারপরে এসে তারপরে একটা খিচুড়ি রান্না হলো, আসবার পরে উনি স্নান করলেন,
ওই তো 6টা বেজে গেল বিকালবেলা। পরে আমি কিছু কিছু নিয়ে গেলাম, তারপরে উনি কিছু খেলেন। তারপরে সবাইদেরই মনটা একটু খারাপ হয়েছিল, এরকম ভালো সাধু এসেছেন, উনি শরীর ত্যাগ করে দিলেন। তারপরে রাত্রেবেলা উনি শুতে যাচ্ছেন। তারপরে আমার মনেতে যা কষ্ট হয়েছিল, ওনাকে বললাম, মহারাজ এরকম স্বামীজি এলেন দক্ষিণ থেকে, এরকম শরীর রেখে দিলেন, উনি কোথায় চলে গেলেন বলে জিজ্ঞেস করলাম। যেমন সাধারণ লোক আমার উনি কোথায় গেলেন, তখন উনি বললেন, কোথায় গেলেন ওনাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কেন করবো, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি ভাবলাম এ প্রশ্নটি ঠিক করা হয়নি, কিন্তু প্র্যাকটিক্যাল কিছু নয়, তো উনি কোথায় গেছে ওটা নিয়ে আমার কি হবে, সেদিন অযথা প্রশ্ন উত্তরে দিতে হবে, সেদিন উনি ওটা প্রশ্নটা ফেলে দিলেন। তারপরে এটা তো প্রশ্ন ঠিক করলো না বলে সেকেন্ড প্রশ্ন করলাম, মহারাজ আমাদের জীবনের উদ্দেশ্যটা কী, জীবনের উদ্দেশ্যটা কী? তখন উনি খুব সিরিয়াস হয়ে গেলেন। আমাদের জীবনের উদ্দেশ্যটা যে ভগবান খুব আনন্দ স্বরূপ আর প্রেম স্বরূপ, ওনাকে সাক্ষাৎকার করা, ওনাকে সাক্ষাৎকার করে ওনাকে সব জায়গায় সব জীবেতে আছেন ওনার সেবা করা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। পরম আনন্দ স্বরূপ, পরম প্রেম স্বরূপ ভগবানকে আমাদের আত্মার আত্মা বলে বোধ করা, তারপরে ওনাকে সব জীবেতে দেখে ওদের সেবা করা। বলে দিয়ে উনি নিজেই বলছেন, আমি যা প্রশ্ন করিনি ওই জিনিসটা উনি নিজেই বলছেন। উনি একটা উঁচু অবস্থায় চলে গেছে মনটা। আমরা সমাধি বলে কি আমরা জানি, আমরা সমাধি কী জিনিস আমরা জানি, সমাধিতে আমরা মগ্ন হয়ে থাকতে পারি কিছু সময়, কিন্তু ওটা আমাদের বলেননি ডাইরেক্ট ডিসাইপলস আমাদের সমাধিতে তোমরা বসে থাকো বলেননি। ওরা বলেছেন জীবের মধ্যে ভগবানকে দেখে ওদের সেবা করো। তুমি দেখছো না আমরা ওটা ছাড়া অন্য কিছু করছি না, ওটা ছাড়া অন্য কিছু আমরা করছি না, তুমি দেখছো না বলে চুপ করে রয়ে গেল। আমি সমাধি বলে কি জানি, আমরা ওর মধ্যে মগ্ন হয়ে থাকতে পারি কিছু সময়, কিন্তু ডাইরেক্ট ডিসেবলরা ওটা আমাদের বলেননি, সমাধিতে মগ্ন হয়ে থাকো, জীবের মধ্যে ভগবানকে দেখে ওদের সেবা করো। তুমি এই কাজ ছাড়া আমরা কিছু করছি না, তুমি দেখছো না বলে চুপ করে রয়ে গেল। তারপর একটা কথাও বলে, হ্যাঁ ওনার সমাধি হয়ে, আমি এটা বলেই আমার মনে চেপে গেছে। অনেকে বলেছে লিখে রাখো। আমার রেমিনিসেন্সেস আছে, মহারাজের রেমিনিসেন্সেসে আছে। তারপরে তখন আমার জানা হলো, উনি বললেন বলে, আরে এর সমাধিস্থ পুরুষ আমার সঙ্গে ছিলেন, আমি জানতাম না। তারপরে তখনও আমাদের বুদ্ধিতে এত মহিলা এটা স্মরণ কন্টিনিউসলি থাকতো না, তখনও বেশি ওনার কাছে প্রশ্ন করতে পারিনি, আরও অনেক জিনিসগুলো জানতে পারতাম। কিন্তু একটা অদ্ভুত কথা, তারপরে বাইরে আসার পরে ওনার সেক্রেটারি সঞ্জ্ঞানন্দ স্বামী ছিলেন। সঞ্জ্ঞানন্দ স্বামী, সঞ্জ্ঞানন্দজি, ওটা লম্বা এই প্রভু মহারাজের সেবক হয়েছিলেন উনি। সোমনাথ মহারাজ, ওই উনি ওনার সেক্রেটারি। তখন আমি বাইরে আসবার পরে ওনাকে বললাম, মহারাজ আমি আজকে প্রশ্ন করলাম, উনি নিজেই এরকম বলেছেন। তাই উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি এরকম কথা বলতে কারোর কাছে শুনিনি। এবার তুমি এটা অদ্ভুত কথা শুনেছ, এটা তুমি লিখে রাখো, এটা অদ্ভুত কথা, এটা সবাই কাউকে উনি বলেননি আমি যতদূর জানি, কিন্তু তুমি ওটা পেয়েছো, তো ওনার কৃপা। এরকম আমাদের সাধুদের মধ্যে কতজন আছে ব্রহ্মজ্ঞানী বলা যায়। একটা ছোট্ট করে বলবো, সম্ভবত আপনিও ছিলেন সেখানে, এই যে গোল পার্কের রসজ্ঞানন্দ স্বামী ছিলেন, খুব সম্ভব 77-এর মংস কনফারেন্সের ঘটনা। কেউ আমাদের ব্রহ্মজ্ঞ নেই বললো, কেউ ব্রহ্মজ্ঞ নেই, সমাধিবান পুরুষ কেউ তো এখন আর নেই। তখন ওই সঞ্জ্ঞানন্দ স্বামী এসে উনি ওই সব উত্তর দিয়েছেন। তখন উনি সোমনাথ মহারাজ এসে দাঁড়িয়ে বললেন উত্তর দিয়েছিলেন যে প্রভু আমি জানি
প্রভু মহারাজের চিঠিগুলো আমি উত্তর দিই, এবং আমি জ্যোতিষানন্দজির সঙ্গেও ছিলাম, তার চিঠিপত্রের উত্তর দিতাম। আমি জানি এনারা সকলেই দিব্য অনুভূতিতে পুষ্ট, এবং এনারা রিয়েলাইজড সোল। কারেক্ট। সকলে খুব সব ভাই। হ্যাঁ। তো এরকম আমাদের মোটিভেশন আছে, ব্রহ্মজ্ঞ পুরুষ আছে, আর থাকবেও। হ্যাঁ, জয় রাম। মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ।